অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে। তাই বাংলাদেশ বহির্বিশ্বের অংশীদারিত্ব চায়। তিনি বলেন, সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। বক্তব্যে তিনি কিভাবে একসময় বাংলাদেশ নরওয়ে টেলিকম অপারেটর টেলিনরকে দেশের একটি টেলিফোন কোম্পানি গঠনের জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং সেটি পরবর্তী সময় টেলিনরের সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয় তা তুলে ধরেন। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the seven sisters of India. Nature has put them into one basket. You can't escape that. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে রাতে দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। গত একটায় ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। তিনি বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাগান। ভিসি ও প্রভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কারো ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত না। দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের লুটপাট আরবপুর রজনীকেও হার মানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা এখনো বহাল থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আগুন দিল, একটি গ্রামের মধ্যে, একটি বাড়ির মধ্যে। তো সুতরাং এটা তো হচ্ছে একটা মানে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তো আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই, অ্যানার্কিতে বিশ্বাসী নয়। এটা নামবে হচ্ছে সরকারি বাহিনী, তারা সেই জিনিসটা করবে। পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 19 দফা জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা চলছে। সকালে এই কর্মশালায় আয়োজন করা হয় বিকালে 4:30টায়। ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 24 এপ্রিল দেশের পোশাক শিল্পে এক শোকাবহ দিন। এই দিনে সাভারের রানা প্লাজা ধসে 1136 জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন 2000-এরও বেশি। ধীরে ধীরে 12 বছর পার করল মর্মান্তিক এই দুর্ঘটনা। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি মামলা, শেষ হয়নি বিচার। দিনটি ঘিরে নানান শ্রমিক সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। আরও জানাচ্ছেন আতিকুর রহমান দিদাস।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজায় থাকা পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো ওই দিন সকাল ৮টায় হাজির হন নিজ নিজ কর্মস্থলে। উৎপাদনও শুরু করেন নির্ধারিত সময়ে। হঠাৎ ৯:৩০টার দিকে বিকট শব্দ, আশেপাশে উঠতে থাকে ধুলোবালি, ধসে পড়ে রানা প্লাজা ভবন। শুরু হয় আহত শ্রমিকদের হাজারি। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র্যাব, পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান। রানা প্লাজার প্রথম তলায় ছিল বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় ছিল দোকান আর ব্যাংক, তৃতীয় তলায় নিউ ওয়েব বটমস লিমিটেড, চতুর্থ ও পঞ্চম তলায় নিউ ওয়েব স্টাইল লিমিটেড, ফ্যান্টম ট্যাগ লিমিটেড, ষষ্ঠ ও সপ্তম তলায় ইথারনেট লিমিটেড গার্মেন্টস। রানা প্লাজা থেকে ১১৩৬ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয় আর ২৪৩৮ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন, অনেকে আবার মানসিক রোগীও হয়ে পড়েছেন। দীর্ঘ ১২ বছরেও নিষ্পত্তি হয়নি এ বিষয়ে দায়েরকৃত মামলা, শেষ হয়নি বিচার। ৩ বছর আগে শুরু হওয়া সাক্ষ্যের ৫ ভাগের ১ ভাগও শেষ হয়নি। মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ৮৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ৮৪ জনের সাক্ষ্য গ্রহণ বর্তমানে চলমান। ২৮ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণে আদালতের নতুন দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে একই ঘটনায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলা স্থগিত থাকায় অভিযোগ গঠনে ৮ বছরও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দীর্ঘ অচলাবস্থা ও স্থবিরতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের সংস্কৃতির অন্যতম মাধ্যম মঞ্চনাটক। আর তাই নাট্যপ্রেমীদের পদচারণায় এখন মুখরিত রাজধানীর মহিলা সমিতি আর শিল্পকলা একাডেমির আগিনা। নাট্যজনরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি নাটক প্রদর্শনের যথাযথ পরিবেশ সৃষ্টি করা গেলে নতুন করে জাগরণের সৃষ্টি হবে নাটক মঞ্চায়নে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এদেশের মঞ্চ নাটকে গত কয়েক বছরে তেমন কোনো উল্লেখযোগ্য সৃষ্টি নেই যেটি ব্যাপক আলোচনায় আসতে পারে। অথচ এদেশের নাট্যদল, নাট্যকার, অভিনয় শিল্পীর নেই কোনো অভাব। তবুও কেন এই সংকট, এ নিয়ে বৈঠকে বসেন বোদ্ধারাও। আমাদের শিল্প চর্চা এখনো পর্যন্ত সেই তাগিদ থেকেই হচ্ছে। বর্তমানে নগরীর নাট্য মঞ্চে যেসব নাটক মঞ্চস্থ হচ্ছে তার বেশিরভাগই আগের প্রযোজনার নাটক, এমনটা জানান দর্শকরা। আগের মতো অতটা ওইভাবে তো আসলে ভালো নাটক দেখা যায় না। আমাদের নাটক আছে নিখাই, গাজী ডাকায়েত স্যারের রচনা। কিভাবে গ্রুপগুলো চাঙ্গা করা যায় সেই ধরনের কাজ গ্রুপের ফেডারেশন করতেছে। স্থবিরতা ছাপিয়ে গত কয়েক মাসে নামি দামি দলের পাশাপাশি আবারও চাঙ্গা হয়েছে বেশ কিছু নাট্যদল। আর সেই ধারাবাহিকতায় মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে মঞ্চে নিয়ে আসা হয় ৩৬ জুলাই ও গারদের বন্দি নামের দুটি নতুন প্রযোজনা। লাস্ট প্রোডাকশন করেছি আমরা গারদের বন্দি, জুলাই বিপ্লব নিয়ে এই নাটকটা। আমাদের দলের সর্বশেষ নাটকটা ছিল আসলে জুলাই বিপ্লবকে নিয়ে। নাটকের নামই হচ্ছে ৩৬ জুলাই। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বলছে, সংকট কাটিয়ে মঞ্চ নাটক আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই সময়ে হয়তো দলগুলো সেভাবে প্রস্তুতিও কম, পাশাপাশি মহিলা সমিতিতে নিয়মিত অভিনয় চলছে। এখন দলের প্রস্তুতির সংকট অনেক দলে আছে। তবে অভিনেতা আজাদ আবুল কালাম জানান, থিয়েটার হল বৃদ্ধি করলে মঞ্চের নাটক উঠে আসবে নিয়মিত। আগে যে নাটক হতো তার তুলনায় এখন আমার হিসেবে নাটকের ধরন, প্রয়োগ, বিষয়বস্তু এগুলোর মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে এবং নানান ধরনের নাটক হচ্ছে। আমাদের দেশে একটা বড় সমস্যা, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যে থিয়েটার, সেটা দেখানোর জায়গা খুব কম। এক বেইলি রোড আর না হলে শিল্পকলা একাডেমি। আর নাট্যজন তারিক আনাম জানান, নাট্যদলগুলোর মাঝে নতুন করে জাগরণ সৃষ্টি করতে প্রয়োজন মঞ্চ নাটকের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা। আজকে ঢাকা শহরে কেন মাত্র একটি মঞ্চ নাটক হয়, শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতি, তাহলে অবস্থাটা এই ব্যর্থতা কার? এটা শুধু নাট্যকর্মীদের নাকি সামগ্রিকভাবে আমাদের অনেকের? যেখানে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার ছিল, মুক্ত আবহাওয়া তৈরি করা দরকার ছিল এবং সেইভাবে নাট্যচর্চা দরকার ছিল। দেশের নাট্যশিল্পের জনপ্রিয় হয়ে ওঠার ইতিহাস নতুন নয়, তাই মঞ্চনাটকের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারা অব্যাহত থাকুক সকলের সম্মিলিত প্রয়াসে। কেবলমাত্র মহিলা সমিতির নাট্যমঞ্চেই নয়, আমাদের তৈরি হয়েছে আধুনিক মঞ্চ, স্টুডিও, থিয়েটার, যেখানে নাট্যদলগুলো পাচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা। তারপরেও কেন এই শূন্যতা, কেন এই সংকট? আসলে কোন পথে হাঁটছে আমাদের এই মঞ্চনাটক? তবে কি আলোকিত কোনো স্বর্ণ শহরের দিকে যাত্রা, নাকি মরীচিকার পেছনে ধাবমান? এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে নাট্যপ্রেমীদের কাছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি,
ঢাকা। মুন্সিগঞ্জ শহরের সড়কে বেড়েই চলছে ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য, ফলে প্রতিদিনই বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। ট্রাফিক পুলিশ বলছে পৌরসভা সহ প্রশাসনের সমন্বিত উদ্যোগে এই সমস্যার যথাযথ সমাধান করা সম্ভব। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। একদিকে শহরের প্রধান প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দ ভরা এবং কয়েকটি সড়ক খোঁড়াখুড়িতে জনদুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। এর মধ্যে সরকারি নিয়ম অমান্য করে বেপরোয়াভাবে মিশুক ও অটোরিকশা চালানোর ফলে শহরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। শহরবাসীর অভিযোগ, ইজি বাইক ছাড়াও ভটভটি, শ্যালো ইঞ্জিন গাড়ি, নসিমন করিমনও অবৈধভাবে প্রধান সড়কে চলছে। এসব কিছু পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘটলেও রহস্যজনক কারণে নিশ্চুপ থাকতে দেখা গেছে তাদের। একটা গাড়ি কিনে সেটা নিয়ে চালাচ্ছে, তারা কোনো আইন কানুন মেনে চলতেছে না। এই মিশুক অটোরিক্সা অবৈধভাবে চলাফেরা করে, কোনো ট্রাফিকার লোক ঠোক দেখি না আমরা এখানে। জাম ধরে 1 ঘন্টা 2 ঘন্টার মতো আমরা বসে থাকি। মিশুক বাড়ছে, তাদের লাইসেন্সও নাই, তারা দেখা যায় অল্প এরকম 2-3 দিন চালায়া মিশুক নিয়ে বাইরে যায়। কাগজপত্র নাই, কোনো ড্রাইভারিং নাই। মিশুকগুলো চালানোর কারণে এখানে যেমন মানুষের ভোগান্তি হচ্ছে, তার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। 1 ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হইব। আপনি একটা হাসপাতাল যাবেন, একটা রুগী নিয়ে বাচ্চা নিয়ে যাইতে পারবেন না। বিভিন্ন অটো গ্যারেজগুলোতে তৈরি করা ইজি বাইকগুলো পর্যায়ক্রমে সড়কে যুক্ত হওয়ায় যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। বেশিরভাগ ইজি বাইক ও অটোরিকশা চালকদের নেই ন্যূনতম ট্রাফিক আইনের ধারণা, নেই লাইসেন্সও। এসব অটোরিকশা থেকেই সরকারও পায় না কোনো রাজস্ব। মাওয়া এনে গাড়ি আয়া আঙ্গরে গাড়ি চালাতে সমস্যা হয়ে যায়। ওদের চলার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। এত মিশু, যে কোনো মিশুর কোনো নাম্বার প্লেট নাই। বাইরের গাড়িগুলোর লেগে আমরা গাড়ি চালাতে পারি না, প্রচুর জাম। যানবাহনের চলাচলের কারণে রোডের এই পাশ থেকে ওদিকে যাওয়াটাই আমাদের বিরাট সংকটের মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সুধী সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে বলে মনে করে জেলা ট্রাফিক পুলিশ। যে সকল গাড়ি ইলিগ্যাল ভাবে চলছে, অনিয়ন্ত্রিতভাবে চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। তবে এটাকে ব্যাপকভাবে যদি আমরা করতে হয় তাহলে সম্মিলিত সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা প্রয়োজন। ইলিয়াস কমল, মাই টিভি।